আমরা লেকচার 7 শুরু করব। তা লেকচার 7-এ আমরা যেটা ধরব আজকে সেটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়ালের একটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স আমরা বোঝার চেষ্টা করব। আমরা কয়েকটা টপিক এখানে ধরেছি, যেমন আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল, ফেজ ইকুইলিব্রিয়া ইন সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম, আর আমরা ওয়াটারটাকে ধরব, জল। এবং ফেজ ইকুইলিব্রিয়া বুঝলেই তবেই কিন্তু ফেজ ডায়াগ্রাম সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমে ড্র করা যেতে পারে, এবং আমরা সেই ফেজ ডায়াগ্রামটাও কিন্তু ওয়াটার সিস্টেমেই করব। তো আমরা গত ক্লাসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা একটা কেমিক্যাল পোটেনশিয়ালের ইকুয়েশন বার করেছি এবং সেটা ফ্রি এনার্জি চেঞ্জ দিয়ে দেখতে পেয়েছি, এবং সেটা দরকার পড়ছে কখন? যখন আমি দেখছি সিস্টেমে সাইজটা চেঞ্জ হচ্ছে অথবা কোনো কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আমার কেমিক্যাল পোটেনশিয়ালটাও আনতে হচ্ছে। এবং সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমে এটা অনেক ইজি, এবং আর যদি দেখি মাল্টি কম্পোনেন্ট সিস্টেমে দেখব আমরা একটু ডিফিকাল্ট হচ্ছে। আমরা যেহেতু বাইনারি সিস্টেমে থাকব, আমাদের খুব একটা সমস্যা হবার কথা নয়। আর যদি মোর দ্যান 2 সিস্টেমে চলে যাই তখন কিন্তু আমার সিস্টেমটা আস্তে আস্তে আরও কমপ্লিকেটেড হতে থাকে। তা যেহেতু আমাদের কোর্সটা সিঙ্গেল কম্পোনেন্ট আর বাইনারি সিস্টেমে মধ্যে সীমাবদ্ধ, তাই জন্য আমরা প্রথমে সিঙ্গেল কম্পোনেন্ট দিয়েই ধরব। তা আমরা দেখি যে গত ক্লাসে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ডেল্টা জি ইকুয়াল টু ফর এ সিস্টেম ভিডিপি minus SDT plus summation of chemical potential with infinitesimal change number of moles আছে for all those components I equal to 1 to I equal to k। ধরা যাক যে সিস্টেমের মধ্যে টোটাল k নাম্বার অফ কম্পোনেন্টস আছে, এবং এটা কিন্তু হোমোজেনিয়াস ফেজের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা ধরছি ফর হোমোজেনিয়াস ফেজ। আর এখানে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা দেখছি ডাউ জি, ডাউ এন আই অ্যান্ড এন 1 2 3 লাইক দ্যাট, এক্সেপ্ট এন আই, that is basically the variable. Other things are constant. এটাকে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল ধরছি, এবং কেমিক্যাল পোটেনশিয়াল যখনই বলবো সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ কম্পোনেন্ট, দ্যাট মিন্স ith কম্পোনেন্ট ইন দ্যাট পার্টিকুলার হোমোজিনিয়াস ফেজ। আমি যদি এটাকে আলফা ধরি, সব কিছুই কিন্তু আলফা হিসেবেই ডিনোট হবে, এটাও কিন্তু আলফা। তার মানে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল কখনই ফেজের হতে পারে না, কেমিক্যাল পোটেনশিয়াল সবসময় কম্পোনেন্টের হতে হবে ইন আ হোমোজেনিয়াস ফেজ। ফাইন। তা আমরা এই কেমিক্যাল পোটেনশিয়াল এইখানে এসে আমরা গত ক্লাসে থেমেছি। এবারে আমাদের এই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে নিয়ে আরেকটু এগোতে হবে। যদি আমি এই ইকুয়েশনটাই দেখি, তাহলে আমরা কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল এইভাবে ডিফাইন করতে পারি। একটা কোনো সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে ith কম্পোনেন্ট, সেটাকে যদি 1 মোল ইনক্রিজ করি, ওকে, 1 মোল ইনক্রিজ করা হলো, এবং তার ফলে, এবং অন্য সব কিছুই কনস্ট্যান্ট, যেমন পি টি আর অন্য যে কম্পোনেন্টগুলো আছে তার মোলসও কিন্তু কনস্ট্যান্ট। এবং যখন এই অ্যাড করব ith কম্পোনেন্টটা 1 মোল অ্যাড করব, তাতে কিন্তু অন্য কোনো কেমিক্যাল পোটেনশিয়ালের মেজারেবল চেঞ্জ হবে না, ঠিক আছে? তখন আমরা বলবো যে চেঞ্জ ইন জি, হুইচ ইজ ডেল্টা জি, ইজ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল of ith component. তার মানে it's basically nothing but rate of change in free energy of the system. ওকে, আমরা যখন
1 মোল অ্যাড করছি অফ ith কম্পোনেন্ট, অন্যগুলো সব ফিক্স রেখেছি, তখন কিন্তু সেটাকে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল ওই কম্পোনেন্টটার ইন দ্যাট পার্টিকুলার ফেজ ধরছি। এটা ডেফিনিশন পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, মানে আমরা ডেফিনিশনটা ধরতে পারছি, কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কিন্তু এখনও ধরতে পারিনি, সেটা আমি আসবো পরে। মানে আমি একটা কোনো জিনিস, থার্মোডাইনামিক্সের কোনো একটা জিনিসকে যখনই আমরা ডিফাইন করব, শুধু ডেফিনিশন দেখলেই হবে না, তাকে ফিজিক্যালি আমাকে দেখতে হবে, অ্যাবজর্ব করতে হবে, ঠিক আছে? সেই ব্যাপারটা আমি পরে আসব। তার আগে এই ইকুয়েশনটাকে একটু নাড়াচাড়া করা যাক। ওকে, আমরা যখনই এই সিস্টেমটাকে ধরছি, সিস্টেমটা আমি ধরছি যে এমন একটা সিচুয়েশন এলো যখন আমি প্রেশার এবং টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম, তখন কিন্তু এই ইকুয়েশনটা দাঁড়াবে সামেশন, প্রত্যেকটা কম্পোনেন্টের যে এই পার্টটা সামেশন করলে মিউ আই, এই ইকুয়েশনটা দাঁড়ালো। এইবারে যদি আমি একটা সিচুয়েশন, কন্ডিশন ইম্পোজ করা যাক, ঠিক আছে? একটা সিচুয়েশন হলো যেখানে দেখা গেল যে একটা ফ্র্যাকশন অফ চেঞ্জ ফর অল দ্য কম্পোনেন্টস, মানে ওখানে ওই সিস্টেমে যতগুলো কম্পোনেন্ট আছে সেখানে ফ্র্যাকশন অফ চেঞ্জটাকে আমি সেম রাখছি। দ্যাট মিন্স n1-এ আমি ফ্র্যাকশন চেঞ্জ ডেল x ধরলাম, n2-এ ফ্র্যাকশন চেঞ্জ ডেল x ধরলাম, এরম করে করে প্রত্যেকটা কম্পোনেন্ট, kth কম্পোনেন্ট পর্যন্ত আমি যদি ফ্র্যাকশনটাকে সেম রাখি, তাহলে সেই ফ্র্যাকশনটা যদি আমি ধরি ডেল x, এটা ভেরি ভেরি স্মল কোয়ান্টিটি অর ফ্র্যাকশন আমি চেঞ্জ করছি এবং সেই ফ্র্যাকশনটা সেম সবকটার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা ডি এন আইটাকে এরভাবে লিখতে পারি এন আই ডেল এক্স। তার মানে হচ্ছে যদি আমি n1-এ ওই ডেল এক্স ফ্র্যাকশন যদি চেঞ্জ করি, তাহলে n1টা dn1টা দাঁড়াবে হচ্ছে n1 ইন্টু ডেল এক্স, dn2 would be n2 into del x, like that way এটা কন্টিনিউ করবে, ফাইন। এবং শেষ পর্যন্ত আমি যদি kth কম্পোনেন্ট ধরি nk into del x। আর যেহেতু ফ্রি এনার্জি চেঞ্জ এক্সটেন্সিভ কোয়ান্টিটি এবং n1 n2 n3 এগুলো কিন্তু এক্সটেন্সিভ কোয়ান্টিটি, এটা হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস আমি যদি বাড়াই বাড়বে, কমাই কমবে, তার মানে এটা এক্সটেন্সিভ। সিমিলারলি জি ভ্যালুটাও কিন্তু এক্সটেন্সিভ, এবং তার মানে হচ্ছে যে আমি যদি ডেল এক্স ফ্র্যাকশন যদি চেঞ্জ সবকটাতেই লাগাই, মানে সবকটা কম্পোনেন্টেই লাগাই মোল ফ্র্যাকশানে, মোলের মধ্যে, এবং তখন কিন্তু ডেল জিটাও তখন দাঁড়িয়ে যাবে জি ইন্টু ডেল এক্স, কারণ ওখানেও সেম ফ্র্যাকশন চেঞ্জ হয়ে যাবে। তার মানে যদি সেম ফ্র্যাকশন চেঞ্জ হয়, তার মানে ইনফাইনিটেসিমাল চেঞ্জ ইন জি উড বি ডিজি। আমি তাহলে এই ইকুয়েশনটাকে লিখতে পারি ইকুয়াল টু μ1 n1 del x plus μ2 n2 del x plus μ3 n3 del x, লাইক দ্যাট। আমি কে পর্যন্ত যেতে পারি, যেহেতু আমি ধরে নিয়েছি যে টোটাল কে কম্পোনেন্ট রয়েছে, কে নাম্বার অফ কম্পোনেন্ট, এন কে ডেল এক্স। আমি এই ডেল এক্সটা কেটে দিই, সমান ফ্র্যাকশন। তার মানে আমি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে জি ইকুয়াল টু μ1 n1 প্লাস μ2 n2 প্লাস μ3 n3, like that way, mu a plus mu k n k। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন। আমরা যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরি, সেখান থেকে আর একটা ইকুয়েশন পাবো। এটা জেনে রাখা ভালো যে ফেজ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিন্তু কাজে লাগবে। এটাও কিন্তু কাজে লাগবে। ইকুয়েশন 1 and 2
both will be useful for phase equilibrium, understanding phase equilibrium, বুঝতে সাহায্য করবে। এবারে এইটাকে আমি আর একবার ডিফারেন্সিয়েট করি। আমি লিখতে পারি এটা, এবং এখান থেকে আমি আর একটা জিনিস আমি দেখেছি, ইকুয়েশন 2টা আমি দেখেছি, সেখান থেকে এটা পেলাম। আমি ইকুয়েশন 1টাও দেখেছি, ঠিক আছে। ইকুয়েশন 1-এ হচ্ছে ডেল জি ইজ নাথিং বাট মিউ 1 dn1 প্লাস মিউ 2 dn2 প্লাস 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 মিউ কে dnk। তার মানে এই দুটো যদি আমি কম্বাইন করি আমি একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে 0 ইকুয়াল টু n1 ফাইন। এই ইকুয়েশনটা আমি নাম করলাম 3 নম্বর। ইন্টারেস্টিংলি ফেজ ইকুইলিব্রিয়া ডিসাইড করতে আর আন্ডারস্ট্যান্ড করতে 3 নম্বরটাও লাগে। তার মানে কী কী ইকুয়েশন লাগবে? 1, 2 and 3, এই 3টে ইকুয়েশন লাগবে, এইটা এইটা আর এইটা। এই 3টে ইকুয়েশনের নাম দেওয়া হয় গিবস ডুহেম ইকুয়েশন। আমরা একটু পরেই দেখব যে যখনই আমরা সিঙ্গেল কম্পোনেন্টে যাব এবং অথবা মাল্টি কম্পোনেন্টে আমরা দেখব যে গিবস ডুহেম ইকুয়েশনটা কিন্তু কাজে লাগছে, ঠিক আছে। তো তাই জন্য আমার এই ইকুয়েশনগুলো ডিরাইভ করার প্রয়োজন পড়ল। তো এবারে আমরা আর একটু এটা নিয়ে ভাবা যাক। আমি যদি ইকুয়েশন 2টাকে ধরি, ইকুয়েশন 2টা কি? g ইকুয়াল টু মিউ 1 n1 n2 লাইক দ্যাট। আর এখানে জিটা রিমেম্বার এটা হচ্ছে টোটাল ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম। আর এইটা যখনই লিখছি প্রেশার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই তো? ফাইন। এবারে যদি আমি সিঙ্গেল কম্পোনেন্ট ধরি, দ্যাট মিনস I ইকুয়াল টু 1, তার মানে কী করে কি লিখতে পারি? g ইকুয়াল টু মিউ 1 n1, এবং সেখানে আমি দেখব মিউ 1 ইজ নাথিং বাট g বাই n1, তার মানে এটা হচ্ছে ফ্রি এনার্জি পার মোল। ফাইন, ওকে। এবং ফ্রি এনার্জি পার মোল দেখাচ্ছে, এটা সিম্পলি আমি GI ধরতে পারি, ওকে। অনেক বইতে GI করা লেখা আছে, ঠিক আছে। অর জি সিম্পল GI অথবা G অফ দ্যাট কম্পোনেন্ট। এখানে I হচ্ছে নাম্বার অফ I ক্যানট ভ্যারি ফ্রম 1 to k। এখানে I হচ্ছে একটা সিঙ্গেল, রাদার আমি লিখে দিই G1, ওকে। সিঙ্গেল কম্পোনেন্ট ক্ষেত্রে এটাই একটা অ্যাডভান্টেজ। ফাইন। এবং এখানেও কিন্তু আমাকে ধরতে হবে সিঙ্গেল ফেজে, মানে হচ্ছে হোমোজিনিয়াস ফেজে। তার মানে এখানে আমি আলফা আলফা আলফা, ফাইন, সব কিছুই কিন্তু আলফা ফেজে, ওকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন। আমি একটু বাদেই দেখব কি করে এটা ইউজফুল হবে, ওকে। এটা হচ্ছে আপাতত এখানে আমি এই ইকুয়েশনটা নিয়ে এখন আমি জাগল করব না, আমি এখন আর কিছু
করব না, এখন দেখা যাক যে কেমিক্যাল পোটেনশিয়াল যেটা আমরা ভেবেছি, যেটা আমরা ডিফাইন করেছি, সেই কেমিক্যাল পোটেনশিয়ালের একটু ফিজিক্যালি দেখা যাক, মানে জিনিসটা কি, মানে আমি টেম্পারেচার বুঝতে পারি, প্রেশার বুঝতে পারি, কেমিক্যাল পোটেনশিয়াল কি করে বুঝবো, ফিজিক্যালি বুঝবো। যেমন টেম্পারেচার আমি কি করে বুঝি, ওকে, আমি এবারে দেখা যাক, যেমন টেম্পারেচার কী করে বুঝি। আমি টেম্পারেচার বুঝি যে মনে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার মানে কী বুঝবো, যে তার মধ্যে হিট বেড়ে যাচ্ছে, তাই তো। আবার যদি কোনো একটা অবজেক্টের, কোনো একটা সিস্টেমের প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, তার ম্যানিফেস্টেশন কীভাবে হবে, আমি দেখব যে সেই প্রেশার বাড়লে সেটা এক্সপ্যান্ড করবে, একটা এক্সপ্যানশনের টেন্ডেন্সি বাড়বে। আর সেই টেম্পারেচারের ম্যানিফেস্টেশন কী হবে, আমি যদি হিট দিই টেম্পারেচার বাড়বে, তাই তো। এই রকম করেই আমি টেম্পারেচার এবং প্রেশারের একটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স বুঝতে পারছি, তাই না। সেই দিক দিয়েই আমরা কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটাকেও ভাবার চেষ্টা করব, ওকে। তা আমরা দেখা যাক ফিজিক্যাল সিগনিফিক্যান্স। ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল। ধরা যাক প্রথমে আমি ধরি টেম্পারেচার। কোনো একটা অবজেক্ট আমি ধরি, যে কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্ট এ, তার টেম্পারেচার হচ্ছে TA, আর অবজেক্ট বি, তার টেম্পারেচার হচ্ছে TB। আমি যদি দেখি TA গ্রেটার দ্যান TB, এবং এই দুটো অবজেক্ট যদি আমি কানেক্ট করে দিই, এবং কানেক্ট যখন করব সেই কানেকশনটা হবে এমনভাবে হবে যাতে কন্ডাক্টিং হয়, নন কন্ডাক্টিং নয়, এটা কন্ডাক্টিং পাথ, কন্ডাক্টিং। তার মানে আমি এটুকুও বলতে পারি, এই যে দুটো অবজেক্ট যদি পাশাপাশি নিয়ে আসি, জুড়ে দিই, এবং যদি বাউন্ডারিটা ডায়াথার্মাল হয়, এবং ডায়াথার্মাল হলে কি সুবিধা, ডায়াথার্মাল হলে সেটা কিন্তু মাস চেঞ্জ করবে না, মাস এদিক থেকে ওদিকে যাবে না সিস্টেমের, কিন্তু হিট কিন্তু ট্রান্সফার করবে। আমি যদি এরকম একটা সিচুয়েশন প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করি, দেখব সবসময় হিট কিন্তু এদিক থেকে এদিকে যাবে, এইটা কমবে, এটা বাড়বে, এবং ফাইনালি এই যে ডিফারেন্সটা ছিল ডেল টি, দুটোর মধ্যে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে জিরোর দিকে যাবে এবং ফাইনালি জিরোতে হয়ে যাবে। তখন কি হবে, TA প্রাইম ইকুয়াল টু TB প্রাইম। ইন্টারেস্টিং, আমি দেখছি যে তখনই এই সিচুয়েশনটা এসে যাবে, এটা কি, দিস ইজ নাথিং বাট থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, তার মানে আমি দেখছি যে এটা ন্যাচারাল প্রসেস, এই যে হিটটা যাচ্ছে এদিক থেকে ওদিকে, সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল, এবং ন্যাচারাল প্রসেস মানে স্পন্টেনিয়াস, এবং সেই স্পন্টেনিয়াসটা প্রসেস মানে প্রসেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হিট ট্রান্সফার হচ্ছে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। তার মানে কি এটা আমি বলতে পারি না যে টেম্পারেচার বেসিক্যালি হিটের একটা পোটেনশিয়াল বোঝাচ্ছে, যেটা আমার হিটটাকে ট্রান্সফার করতে সাহায্য করছে, ঠিক আছে। তার মানে আমি আর একটা বোঝাচ্ছি, মানে প্রথমত সে হিটটা পোটেনশিয়াল বোঝাচ্ছে, একটা টেম্পারেচার বেশি হলে তার হিটের পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, তাই তো। আর একটা জিনিস বোঝা যাচ্ছে, যখনই আমি হাই টেম্পারেচারে চলে যাচ্ছি এবং লো টেম্পারেচারে বডির সঙ্গে কানেক্ট করছি, দেখা যাচ্ছে সেই হিটটা হায়ার টু লোয়ার পোটেনশিয়ালে মুভ করছে, ঠিক আছে। এবং তার মানে হচ্ছে যে টেম্পারেচার হচ্ছে মানে নাথিং বাট ইটস এ কাইন্ড অফ এসকেপিং টেন্ডেন্সি অফ হিট। মানে যদি হাই টেম্পারেচার হয়, লো টেম্পারেচার বডির দিকে হিট সবসময় এসকেপ করবে। এবং কেন এসকেপ করবে, ইন অর্ডার টু রিচ ইকুইলিব্রিয়াম। কারণ ন্যাচারাল প্রসেস সবসময় চায় আমি একটা স্টেট অফ ইকুইলিব্রিয়ামে পৌঁছাই, আর স্টেট অফ রেস্টে পৌঁছাই, তাই তো। তার মানে এখানে হিট টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার ইন্ডিকেটিং
escaping tendency of heat. Right? আমি যদি প্রেসার ধরি, কোনো একটা সিস্টেমে ধরা যাক একটা বাউন্ডারি আছে, ফাইন, এখানে কিছু গ্যাস আছে, গ্যাস এ, এখানে গ্যাস বি, এখানে যদি প্রেসার P1 থাকে, এখানে যদি প্রেসার P2 থাকে, এবং রাদার ইন টার্মস অফ এ অ্যান্ড বি ধরি, তখন দেখা যাবে যে এই রকম কন্ডিশনে, তার মানে ডেল পি ইজ পজিটিভ, PA মাইনাস PB, এখানে PA মাইনাস PB ধরা হয়েছে, তার মানে এটা পজিটিভ। এবং পজিটিভ প্রেশার হলে যেটা হবে সেটা হচ্ছে, আমি ধরি মাঝখানে যে বাউন্ডারিটা সেটা হচ্ছে একটা প্লাস্টিক বাউন্ডারি, থিন প্লাস্টিক বাউন্ডারি, রাবার বাউন্ডারি রাদার ধরা যাক, সেই রাবার বাউন্ডারি কিন্তু মেটেরিয়াল মাসকে কিন্তু এদিক থেকে ওদিকে নিয়ে যাবে না, ঠিক আছে। কিন্তু আমি যখন এই সিচুয়েশনটাকে ধরবো তখন দেখা যাবে এই বাউন্ডারি আস্তে আস্তে বেন্ড করবে এই দিকে। আর আমি যদি এই বাউন্ডারিটা যেটা ধরছি, আউটার বাউন্ডারিটা যেটা ধরেছি, সেটা যদি ইনকম্প্রেসেবল হয়, ঠিক আছে, যদি ইনকম্প্রেসেবল হয়, সেই বাউন্ডারিটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমি যেহেতু এই প্রেশারটা বেশি কম্পেয়ার টু দিস, মাঝখানে যে বেলুন দিয়ে একটা সেপারেশন দিয়েছি, বেলুনের রাবার দিয়ে, সেই রাবারটা কিন্তু এক্সপ্যান্ড করবে, আর বি পার্টটা কন্ট্র্যাক্ট করবে। তার মানে এই দিকে প্রেশার বাড়বে, প্রেশার ধীরে ধীরে বাড়বে এই দিকটা, আর এই দিকে প্রেশারটা ধীরে ধীরে কমবে। এবং সেই কমা বাড়াটা হচ্ছে ডিপেন্ড করছে কতটা প্রেশার আমি দিয়েছি এ চেম্বারে, এবং সেই প্রেশারের জন্য, এক্সট্রা প্রেশারের জন্য সিস্টেম এক্সপ্যান্ড করতে চাইছে, আর অন্যদিকে বি সিস্টেমটা কন্ট্র্যাক্ট করতে চাইছে। কন্ট্র্যাক্ট করলে, এবং আমি যেহেতু দেখছি যে টোটাল সিস্টেমের ভলিউমটা ফিক্সড, volume of the total system is fixed, that means this particular total boundary system is fixed, তার মানে যা কিছু হওয়া সেটা হচ্ছে ওই দুটো এ আর বি সিস্টেমের মাঝখানে যে রাবার বাউন্ডারিটা যে সেটাতেই হবে, এবং একদিকে প্রেশার বাড়বে, একদিকে প্রেশার কমবে, এবং একটা সিচুয়েশন আসবে যখন এইটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবং যখনই জিরো হবে তখন কিন্তু একদিকটা ফুলে গেছে, একদিকটা কন্ট্র্যাক্ট করে গেছে, সেটা কিন্তু থেমে যাবে, ঠিক আছে। তখন কি দাঁড়াচ্ছে, একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে। এই ভলিউমটাই আমি একটা বলে দিই, ভলিউম অফ দ্য টোটাল সিস্টেম। তখনই কিন্তু এই সিচুয়েশনটা দেবে, একদিকটা ফুলে যাবে, একদিকটা কমে যাবে, এটা একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে। তার মানে এখানেও আর একটা জিনিস বোঝা গেল, যেমন টেম্পারেচারের ক্ষেত্রে দেখা গেছে যে হিট রিলিজ করছে হাই টেম্পারেচার বডি টু লো টেম্পারেচার, আর কিন্তু প্রেশারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিকটা যদি প্রেশার বেশি হয়ে যায় সেদিকটা এক্সপ্যানশন করার টেন্ডেন্সি বাড়বে, আর যেদিকটা প্রেশার নেই, কম প্রেশার, সেখানে কন্ট্রাকশন করার টেন্ডেন্সি বাড়বে, এবং ফাইনালি সিস্টেম চাইবে যে সব জায়গায় প্রেশার ডিফারেন্সটা জিরো হয়ে যাক, একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছা। এখানেও কিন্তু একটা টু সাম এক্সটেন্ট এসকেপিং টেন্ডেন্সি বোঝাচ্ছে। এখানে যে মলিকুলগুলো আছে বিকজ অফ হাই প্রেশার, ঠিক আছে, সেগুলো চাইছে বেরিয়ে যেতে সিস্টেম থেকে, কিন্তু ঘেরা আছে পুরো বাউন্ডারি দিয়ে, বেরোতে পারছে না, কিন্তু সেই সিস্টেমের ওয়ালে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করছে, এবং সেই প্রেশার ক্রিয়েট করে যদি সেটা ফ্লেক্সিবল হয় সে সঙ্গে সঙ্গে এক্সপ্যান্ড করবে, তাই তো। এখানেও কিন্তু প্রেশার এসকেপিং টেন্ডেন্সি বোঝাচ্ছে অফ মলিকিউল। আর এখানে আমি একটা সিঙ্গেল গ্যাস নিয়েছি, তাই তো, এখানে সিঙ্গেল গ্যাস, আর একটা এক্সপ্লেন করে দেওয়া যায় সিঙ্গেল গ্যাস। আমি একটা ধরে নিলাম, এবং মাল্টিপল গ্যাস নিলেও, গ্যাস মিক্সচার নিলেও সিমিলার সিচুয়েশন দাঁড়াবে, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু কেমিক্যাল পোটেনশিয়ালতে আসতে চাইছি, আমি আপাতত সিঙ্গেল গ্যাসে থাকি, তাহলে পরে বোঝা যাবে কেমিক্যাল পোটেনশিয়ালের গুরুত্বটা। আমি এখানে দেখছি এসকেপিং টেন্ডেন্সি অফ মলিকিউল দেখাচ্ছে, হাই প্রেশার মলিকিউল সবসময় হাই প্রেশারটুকু থেকে লো প্রেশারের দিকে মুভ করার চেষ্টা করবে, তাই তো, ফাইন।
ন্যাচারাল প্রসেস। আমি যদি দেখি কোনো একটা বেলুন, আমি বেলুনটাকে ফোলাচ্ছি একটা সার্টেন টাইমে, যখন এই বেলুনের ওয়ালটা ইটস নো লঙ্গার এবল টু উইথস্ট্যান্ড দ্য প্রেশার, ইনসাইড প্রেশারটা ভেরি হাই, আউটসাইড প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তখন দেখা যাবে একটা সময়ে বেলুনটা ফেটে যাবে। বেলুনটা ফেটে গেলেই মলিকুলগুলো কী করবে, অ্যাটমসফিয়ারে মিশে যাবে এবং সঙ্গে সঙ্গে টোটাল সিস্টেমের প্রেশার ডিফারেন্সটা, রিমেম্বার টোটাল সিস্টেমের প্রেশার ডিফারেন্সটা জিরো হয়ে যাবে এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। তার মানে ওখানে একটা এক্সক্রিমিং টেন্ডেন্সি বোঝাচ্ছে মলিকুলের। এবারে দেখা যাক কেমিক্যাল পোটেনশিয়াল। ফাইন, আমি যদি কেমিক্যাল পোটেনশিয়াল দেখি, আমি ধরা যাক একটা সিস্টেম আছে, একটা বক্স আছে, আমি সেই বক্সের মধ্যে একটা বাকেটে জল নিয়েছি, এবং এটাকে টেম্পারেচার আমি একটা পার্টিকুলার টেম্পারেচারে রেখেছি এবং প্রেশারটাও ফিক্স রেখেছি। ঠিক আছে, আমি দেখব এই যে সিস্টেম একটা পার্টিকুলার ভলিউম মেনটেন করছে, ফাইন, এবং দেখব যে এই জলটা আমি হঠাৎ করে একটা এই ভেতরে সিস্টেমটাকে আমি প্রথমে কোনো ময়েশ্চার রাখিনি, ঠিক আছে, তারপর ওই বাটিটা এনে সঙ্গে সঙ্গে লক করে দিলাম, ঠিক আছে, তারপর দেখব সেই জলের অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে, ঠিক আছে, সেই জলের অ্যামাউন্টটা কমে গিয়ে, কারণ জলের অ্যামাউন্টটা জল কিছুটা ইভাপোরেট করবে, এখানে ভেপার ফেজ বানাবে, আর এটা লিকুইড ফেজ আছে, সিমিলারলি আমি যদি দেখি ক্যাম্ফরও কিন্তু ওই একই সিস্টেম হবে, মানে আমি একটা ক্লোজ চেম্বারের মধ্যে একটা টেম্পারেচার প্রেশার ফিক্স করে রাখলাম, ক্যাম্ফরও কিন্তু ভেপারাইজ করবে, ঠিক আছে, ওই ভেপার ফেজ ফর্ম করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, তার মানে আমি জলটা আস্তে আস্তে, এখানে সিঙ্গেল কম্পোনেন্ট, রিমেম্বার এখানে সিঙ্গেল কম্পোনেন্ট, জলটা আস্তে আস্তে কিন্তু লিকুইড সারফেস থেকে বেরিয়ে ভেপার সারফেসে জমা হচ্ছে, ফাইন। তার মানে আমি দেখছি যে জলের নিশ্চয়ই কিছু একটা রয়েছে যেটা আর কি ওই জলটাকে সাহায্য করছে জলের সারফেস থেকে ওয়াটার মলিকুলগুলোকে বার করে ভেপার ফেজে নিয়ে যেতে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে সাম প্রেশার ডিফারেন্স ইজ দেয়ার, ওকে, এটাকে আমি টেম্পারেচার ডিফারেন্সের থেকে বলা উচিত প্রেশার ডিফারেন্স। এই প্রেশার ডিফারেন্সটা কিন্তু কম্পোজিশনাল প্রেশার ডিফারেন্স, আমি এরকম বলতে পারি, or chemical pressure difference. কারণ আমি প্রেশারটা অলরেডি দেখেছি, এসকেপিং টেন্ডেন্সি অফ মলিকুল, এখানেও মলিকুলটা ওয়াটার, লিকুইড ওয়াটার থেকে বেরিয়ে গিয়ে ভেপার ফেজে চলে যাচ্ছে, তার মানে জলের মলিকুলটা এসকেপ করছে ওয়াটার থেকে, তার মানে নিশ্চয়ই ওয়াটারের ওই জলের কিছু একটা প্রপার্টি আছে ওয়াটারের ফেজে, সেই প্রপার্টিটা নিশ্চয়ই বেশি কম্পেয়ার টু ভেপার ফেজ, এবং তাই জন্য ভেপার ফেজে চলে যেতে পারছে, ঠিক আছে। এবং আমি অলরেডি এখানে টেম্পারেচার প্রেশারটাকে ফিক্স করে রেখেছি টোটাল ক্লোজ সিস্টেমে, এটা একটা ক্লোজ সিস্টেম, এবং টেম্পারেচার প্রেশারটা ফিক্স রেখেছি, এবং জল থেকে ও লিকুইড ওয়াটার থেকে আমি ভেপার ফেজে মলিকুলটা যেহেতু বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সাম ডিফারেন্স, কেমিক্যাল প্রেশার ডিফারেন্স, এবং জলের মানে লিকুইড ওয়াটারের মধ্যে সেই প্রেশারটা, সেই কেমিক্যাল প্রেশারটা কিন্তু বেশি কম্পেয়ার টু ভেপার কেমিক্যাল প্রেশার অফ ওয়াটার। তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল, এবং সেইটাই হচ্ছে নাথিং বাট কেমিক্যাল পোটেনশিয়াল। দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার ইন লিকুইড শুড বি গ্রেটার দ্যান কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার ইন ভেপার, ঠিক আছে। এইটা যেহেতু বেশি আছে, এবং আমি অলরেডি দেখেছি যে এটাকে আমি কেমিক্যাল প্রেশার ধরতে পারি ফর দ্যাট কম্পোনেন্ট ইন দ্যাট ফেজ, রিমেম্বার ফর দ্যাট কম্পোনেন্ট ইন দ্যাট ফেজ, তার মানে এখানে একটা ফাইনাইট ডিফারেন্স আছে হুইচ ইজ পজিটিভ, ফাইন। এটা যদি মাইনাস করি তার মানে এটা পজিটিভ ডিফারেন্স। আমি জানি যে প্রত্যেকটা, এবং ন্যাচারালি এটা হচ্ছে যে লিকুইড ওয়াটার থেকে ওয়াটার মলিকুল লিভ করছে এবং ভেপার ফেজের পার্ট হয়ে যাচ্ছে, এটা ন্যাচারাল প্রসেস। আমি যদি নর্মালি দেখি, নর্মালি ছেড়ে দিই একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশার, এটাই হবে, এবং এই ন্যাচারাল প্রসেস যদি হয় তার মানে সেটা ইকুইলিব্রিয়ামের দিকে যাবে, এবং যদি ইকুইলিব্রিয়ামের দিকেই যেতে হয় তার মানে কেমিক্যাল প্রেশার ডিফারেন্সটা নিশ্চয়ই জিরো হতে হবে, একটা সার্টেন টাইম ইট শুড গো টু জিরো,
এবং যতক্ষণ না পর্যন্ত জিরো হবে ততক্ষণ কিন্তু ওয়াটার মলিকিউল আমার জল থেকে লিকুইড ওয়াটার থেকে ভেপার ফেজে মুভ করবে এবং যখনই ইকুয়াল হয়ে যাবে, এই দুটো প্যারামিটার ইকুয়াল হয়ে যাবে, তখন ওই মুভমেন্টটা নেট মুভমেন্ট, রাদার I would say net movement of stops, fine, when this is equal to 0 এবং যখনই সেটা হবে তার মানে হচ্ছে mu water liquid should be equal to mu water vapor, fine. এই জিনিসটা এখানেও দেখা যাচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে একটা কেমিক্যাল প্রেশার ইন্ডিকেট করছে এবং সেটা আমাকে এনেবল করছে কোনো একটা মলিকিউল অফ এ পার্টিকুলার ফেজ অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট গোয়িং ফ্রম হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল টু লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল। এটাই কিন্তু আবার দেখা যাচ্ছে যে এসকেপিং টেন্ডেন্সি। তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি of component in a phase মানে homogeneous phase to another phase when chemical potential of that component, let us say ith component in that phase, I just write P as a phase, rather phase should be greater than phase 1 should be greater than mu y phase 2, okay. তখন কিন্তু আমার ওই কম্পোনেন্টটা ওয়ান ফেজ থেকে অ্যানাদার ফেজে মুভ করে যাবে, এটা সেকেন্ড ফেজ, এটা ফার্স্ট ফেজ, ওকে। এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল, ফাইন। এবং এটা নিয়ে আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ধরা যাক আমি একটা এক্সাম্পল দিই। দেখা যাবে আমি যদি একটা কপার অবজেক্ট নিই, কপার আর একটা নিকেল, দুটোকে মাঝখানে আমি জোরে একদম ক্লোজলি টাইটলি ফিট করে রাখি এবং সেটাকে যদি আমি একটা টেম্পারেচার দিই, একটা পার্টিকুলার প্রেশার, কিছুক্ষণ বাদে, তার মানে টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট, কিছুক্ষণ বাদে দেখা যাবে আমি যদি কপার পার্টটা আমি লাল করে দিই, আর নিকেল পার্টটা যদি আমি গ্রিন রাখি, এই দিকটা কপার, বাঁ দিকটা কপার, বা ডান দিকটা নিকেল, এটা একটা পার্টিকুলার হাই টেম্পারেচারে, লেটস সে অ্যারাউন্ড 800 ডিগ্রি অর 1000 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ার প্রেশারে যদি আমি রেখে দিই এবং প্রায় আমি 20 ঘন্টা রেখে দিলাম, তারপরে আমি যদি এই দিকটার কপার দিকটা এবং নিকেল দিক যদি আমি স্লাইস করে আমি যদি সেখানে আমি কনসেন্ট্রেশন দেখি, আমি দেখব এই নিকেলের দিকে আস্তে আস্তে দেখব কপার এসে গেছে, আর কপারের দিকে দেখব নিকেল এসে গেছে। তার একটাই কারণ যেহেতু নিকেল এবং কপার যখন আমি আলাদা রেখেছিলাম সেখানে কিন্তু তাদের একটা কেমিক্যাল পোটেনশিয়াল ছিল, এবং যেহেতু আমি যদি এটাকে পিওর ধরি তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল ওখানে ওই কম্পোনেন্টটার ওই কেমিক্যাল পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। যখনই আমি মিক্স করছি এবং কপার আর নিকেল দুজনের কেমিক্যাল পোটেনশিয়াল, যদি আমি কপার থেকে নিকেল সাইডে যাই, তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন কপার should be greater than chemical potential of copper in nickel to start with 0 time, let's say 0 time, 0 time যদি ধরি তার মানে এই সিচুয়েশনটাই এক্সিস্ট করছে। নিকেল সাইডে এটা ফেজ, এটাও ফেজ, ফাইন। নিকেল সাইডে কপার নেই, তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন নিকেল ইজ 0, ফাইন।
আর কপার সাইডে নিকেল কেমিক্যাল পোটেনশিয়াল ইজ 0, এরমভাবে লিখতে পারি নিকেল ইন কপার ফেজ জিরো টাইম। এবং আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে কপার এবং নিকেল অন্যদিকে চলে গেছে, ফাইন। তার মানে এইখানে কি হবে, কপার অ্যাটম leaves copper side and joins nickel, আর এইদিকে হবে নিকেল অ্যাটম leaves nickel side and joins copper side, আর এটাকেই আমরা ডিফিউশন বলি। তার মানে ডিফিউশনের ড্রাইভিং ফোর্স কি, গ্রেটার দেন 0, ফাইন। ডিফিউশনের ড্রাইভিং ফোর্স মানে আমি যদি আয়ত কম্পোনেন্টের ডিফিউশন ধরি গ্রেটার দেন শুড বি 0, তখন আমি দেখব হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়ালে কিন্তু আমার ওই কম্পোনেন্টটা ওয়ান ফেজ টু অ্যানাদার মুভ করছে। তাহলে আমি স্টেটমেন্ট দিতে পারি component diffuses from one phase to with higher chemical potential of that component, remember তার কারণ হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল কোনো ফেজের হতে পারে না, should be component from one phase to another phase with lower chemical potential of that component, fine, at a particular temperature and pressure. Fine. Remember এইটা কিন্তু খুবই জরুরি, টেম্পারেচার অ্যান্ড প্রেশারটাকে আমরা কনস্ট্যান্ট ধরে রেখেছি, কারণ যদি ওটাও ভেরিয়েবল রাখি, ওটাও যদি চেঞ্জ করি তাহলে কিন্তু এই কনসেপ্টে আমরা পৌঁছতে পারতাম না। তাই জন্য সবসময় আমি ধরছি যখনই কেমিক্যাল পোটেনশিয়ালে আসছি আমি ধরে নিচ্ছি যে টেম্পারেচার প্রেশারটা কনস্ট্যান্ট রয়েছে, এবং তখনই দেখছি যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ নাথিং বাট এসকেপিং টেন্ডেন্সি অফ এ কম্পোনেন্ট ইন দ্যাট পার্টিকুলার ফেজ। হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল হলেই সে চাইবে আমি বেরিয়ে যেতে, এবং আমি প্রেশারের ক্ষেত্রে যেহেতু দেখেছি যে মলিকিউলটা আমি বেরিয়ে যেতে চাইছি সিস্টেম থেকে, যেহেতু হাই প্রেশারে রয়েছে, এখানেও তাই। তার মানে ইটস অ্যানালজি যে এটা কেমিক্যাল প্রেশার ইন্ডিকেট করছে ফর এ পার্টিকুলার কম্পোনেন্ট ইন আ ফেজ। এইটা হচ্ছে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল। তা আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করলাম। আমরা পরের ক্লাসে ওয়াটারের ক্ষেত্রে আমরা ফেজ ইকুইলিব্রিয়ামে আস্তে আস্তে ঢুকব এবং চেষ্টা করব যে ওয়াটারের ফেজ ডায়াগ্রামটা ড্র করার, এবং সেখানে আমি দেখব যে এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। ধন্যবাদ।